প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি কাজ শক্তি ক্ষমতার আরেকটা নিউ ক্লাসে। আমি তোমাদের তন্ময় ভাইয়া আছি তোমাদের সবার সাথে 10 মিনিট স্কুলের ফিজিক্স ডিপার্টমেন্ট থেকে। আজকের ক্লাসে আমরা সবচাইতে ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট নিয়ে আলোচনা করব। সেই কনসেপ্টের নাম হচ্ছে সরল দোলকে শক্তির নিত্যতা। ঠিক আছে, প্রিভিয়াস ক্লাসে আমরা হলো শক্তির নিত্যতা সম্পর্কে জেনেছি, শক্তির নিত্যতার বিভিন্ন ধরনের ম্যাথ দেখেছি। আজকের ক্লাসটা তোমাদের জন্য ইজ ভেরি ইম্পর্টেন্ট, বিকজ আজকের ক্লাসে আমরা সরল দোলকের ক্ষেত্রেও কিভাবে শক্তির নিত্যতা পালিত হয় সেই জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব। তার আগে আমাদেরকে একটু জানা উচিত যে সরল দোলক আসলে কেমন ধরনের গতি। সরল দোলকের গতি, প্রথমত সরল দোলকের গতি হচ্ছে এক ধরনের পর্যায়বৃত্ত গতি। সেকেন্ডলি, সরল দোলকের গতি হচ্ছে সরল ছন্দিত স্পন্দন গতি। তাহলে আমরা যদি একটু সরল ছন্দিত স্পন্দন গতির ক্ষেত্রে যে শক্তি সেটা যদি একটু চিন্তা করি, প্রথমত আমাকে চিন্তা করতে হবে যে সরল ছন্দিত স্পন্দন গতি জিনিসটা অ্যাকচুয়ালি কি। তাহলে দেখো, যদি এমন হয় যে আমাদের মনে করো একটা সরল দোলক, এটা মনে করো একটা সরল দোলক, তো এখন এই দোলকের গতিটা কখন সরল ছন্দিত স্পন্দন গতি হবে। তো দোলকটাকে যদি আমি টেনে ছেড়ে দেই, এইটা মনে করো এই পাশ ওপাশ দোল দিতে থাকবে। ঠিক আছে, এই গতিটা, এই দোলকটা মনে করো এই যে এইভাবে কি করতে থাকবে, এইভাবে দোল দিতে থাকবে। তাহলে আমাদের এই যে মাঝখানের যে পজিশনটা যেখানে অলওয়েজ এই দোলকটা থাকবে সেটা হলো তার সাম্যাবস্থা। অলরাইট, এখন আমাদের যে বিষয়টা খেয়াল করতে হবে সেটা হলো, এটা হচ্ছে কি, এটা হচ্ছে সাম্য, এটা হচ্ছে কি, এটা হচ্ছে দোলকের কোন অবস্থা, এটা হচ্ছে একটা সরল দোলকের সাম্য অবস্থা। ওকে, এটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা সরল দোলকের সাম্য অবস্থা। ঠিক আছে, এটা কি, এটা কেমন অবস্থা, এটা হলো একটা সরল দোলকের সাম্যাবস্থা। অলরাইট, তো এখন কথা হচ্ছে দেখো, এই যে একটা দোলক কি হচ্ছে, একটা দোলক তার সাম্যাবস্থা থেকে মনে করো এই যে এদিকে এক্স পরিমাণ তুমি সরালা। ঠিক আছে, তার মানে সরণটা তুমি এদিকে ঘটালা। এখন বস্তুটাকে তুমি যে এদিকে সরাবা, বস্তুটাকে ছেড়ে দিলে বস্তুটা আবার আগের জায়গায় ব্যাক করতে চাইবে না। তার মানে এই দিকে বস্তুটার মধ্যে একটা বল কাজ করবে, সেই বলের নাম হচ্ছে প্রত্যয়নী বল, যেটা আমাদের পয়েন্ট 1-এ বলা আছে যে বলের ক্রিয়ায় একটা বস্তু পুনরায় আগের দিকে ফিরে আসতে চাই সেটাই হলো প্রত্যয়নী বল। এবং প্রত্যয়নী বল সবসময় সরণের বিপরীত দিকে কাজ করে। এই যে দেখো, সরণ যেদিকে ঘটাচ্ছ তার বিপরীতেই প্রত্যয়নী বলটা কাজ করছে। ইভেন তুমি যদি এদিকে না ঘটে এইদিকে সরণ ঘটাও, মানে বস্তুটাকে যদি তুমি এই দিকে টেনে আনো এক্স পরিমাণ, বস্তুটা আবারও কোন দিকে ব্যাক করতে চাইবে, তার প্রিভিয়াস অবস্থার দিকে, দ্যাট মিনস সাম্যাবস্থার দিকে ব্যাক করতে চাইবে। দ্যাট মিনস এখানে প্রত্যেকটা পয়েন্টে আমরা কি দেখতে পাচ্ছি, প্রত্যেকটা পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি যে যেদিকে আমাদের সরণ কাজ করছে তার অপোজিট দিকে কিন্তু প্রত্যয়নী বল কাজ করছে। এন্ড প্রত্যয়নী বল অলওয়েজ সরণের বিপরীতে কাজ করে, একটা বস্তুকে সাম্যের দিকে ঠেলে দিচ্ছে। সো এই প্রত্যয়নী বলকে আর সরণকে আমরা যদি দুইটা একটা এক্সপ্রেশনের মাধ্যমে বোঝাইতে চাই, তাহলে দেখো রিলেশনটা কেমন, এখানের মধ্যে আমাকে ফিজিক্সটা অ্যাকচুয়ালি বুঝতে হবে। সো আমরা দেখতে পাচ্ছি আমরা যতই সরণ ঘটাবো ততই বস্তুটা আবারও আগের জায়গায় ব্যাক করতে চাইবে। তাহলে একটা জিনিস আমাদের ক্লিয়ার যে সরণ আমাদের যত বেশি, প্রত্যয়নী বল তত বেশি। তার মানে সরণ কম হলে প্রত্যয়নী বল কম হবে, এটাই স্বাভাবিক। তো সরণ যত বেশি, প্রত্যয়নী বল যদি তত বেশি হয়, তার মানে প্রত্যয়নী বল এবং সরণ পরস্পর সমানুপাতিক, কারণ সরণ যত বাড়ছে প্রত্যয়নী বল সম অনুপাতে বাড়ছে। দ্যাট মিনস প্রত্যয়নী বল এবং সরণ পরস্পর সমানুপাতিক। কিন্তু সরণ যেদিকে, প্রত্যয়নী বল ঠিক তার বিপরীত দিকে, দ্যাট মিনস এখানে একটা মাইনাস আসবে। তো এখান থেকে আমরা দেখতে পাই যে এফ ইকুয়াল কত, মাইনাস কে এক্স। ঠিক আছে, সো এগুলো আমাদের নর্মালি সরল ছন্দিত স্পন্দন গতির কিছু ক্যারেক্টারিস্টিক, যে একটা সরল দোলকের গতি সরল ছন্দিত স্পন্দন গতি। তো সরল ছন্দিত স্পন্দন গতি বলতে বেসিক্যালি এই জিনিসটাকে বোঝানো হয়। অ্যান্ড এই জিনিসটা আশা করছি তোমরা সবাই ঠিকঠাক মতো বুঝতে পেরেছো। ঠিক আছে, তো এখন আমরা একটু দেখব যে একটা সরল দোলক কিভাবে শক্তির নিত্যতা রহিত হয়। আমি তোমাদেরকে কিছু বেসিক কনসেপ্ট নিয়ে প্রথমত কথাবার্তা বলবো, এরপর তোমাদেরকে একটা ম্যাথের মাধ্যমে তোমাদেরকে ওভারঅল জিনিসটার একটা আইডিয়া দিয়ে দিব। তো তোমাদের পরীক্ষায় এরকম একটা কনফিগারেশন দিতে পারে। তো ধরো এটা হচ্ছে আমার ঝুলন বিন্দু, এটা মনে করো যে বিন্দুতে ঝুলানো হয়েছে এটা মনে করো এ বিন্দু। আর এখানে আমরা একটা দোলককে সাম্য থেকে মনে করো ছেড়ে উঠাই দিলাম, এই যে মনে করো এই যে এইভাবে একটা দোলককে উঠাই দিলাম এইভাবে। সো এখানে আমাদের তিনটা পয়েন্ট, একটা পয়েন্ট হচ্ছে এটা মনে করো বি পয়েন্ট, এটা মনে করো সি পয়েন্ট, অ্যান্ড এটা মনে করো ডি পয়েন্ট। ওকে, তো এই বিন্দুগুলার আমার বুঝতে হবে, এখানে মোশনের ক্যারেক্টারিস্টিকগুলো, বিহেভিয়ারগুলো আমাদেরকে একটু বুঝতে হবে, রাইট। তো আমরা প্রথমত একটা কাজ করব, সেটা হচ্ছে দেখো আমাদের একটা প্রামাণ্য তল লাগবে। যে কোনো কিছু আমরা যদি, যেহেতু শক্তির নিত্যতা বের করব, ডেফিনেটলি সেখানে গতিশক্তি থাকবে, ডেফিনেটলি সেখানে বিভব শক্তি থাকবে। দ্যাট মিনস আমি যদি গতিশক্তি মাপি কিংবা বিভব শক্তি মাপি, সেটা তো আমাকে নিশ্চয়ই একটা প্রামাণ্য তলের সাপেক্ষে মাপতে হবে। ঠিক আছে, যেমন বিভব শক্তি যদি আমরা মাপি, বিভব শক্তি কিসের উপর ডিপেন্ড করে, একটা
একটা যদি আমরা সারফেস চিন্তা করি, একটা সারফেস যদি আমরা চিন্তা করি, সেই সারফেসের সাপেক্ষে একটা বস্তু কতটুকু উচ্চতায় আছে সেই উচ্চতার উপর কিন্তু বিভব শক্তি ডিপেন্ড করে। কোন পথে নিয়ে গেল সেটার উপর ডিপেন্ড করে না, আগের ক্লাসগুলোতে ক্লিয়ার করেছিলাম তোমাদেরকে। সো দেখো আমাদের এই বি বিন্দুতে যদি আমরা সাম্য অবস্থা চিন্তা করি, ঠিক আছে, দেখো বি বিন্দুটাকে আমরা চিন্তা করতে পারি হচ্ছে কেমন অবস্থা, সাম্য। বি বিন্দুটাকে আমরা চিন্তা করতে পারি সাম্য অবস্থা। আর এই যে দেখো বস্তুটা হাইয়েস্ট যেখানে উঠলো, এটা হচ্ছে তার সর্বোচ্চ অবস্থা, এটা হচ্ছে তার সর্বোচ্চ অবস্থা। সো এই বেসিক জিনিসপাতিগুলো আমাদের একটু জানা থাকা লাগবে। আচ্ছা, এখন আমরা জাস্ট এইটাকে কি চিন্তা করি, এটাকে একটা প্রামাণ্য তল চিন্তা করি। এটা মনে করো ভূমি আমাদের, এটা মনে করো একটা প্রামাণ্য তল বা ভূমি, মানে এটার সাপেক্ষে আমরা সবকিছু ক্যালকুলেট করব। অলরাইট, এখন একটা জিনিস আমাদেরকে একটু বুঝতে হবে, ঠিক আছে। একটা জিনিস দেখো, আমি যদি একটা বস্তুকে উপরের দিকে ছেড়ে দেই, তাহলে এটা ম্যাক্সিমাম হাইট উঠার পরে তার বেগটা 0 হয়ে যাওয়ার কারণে কিন্তু সে আবার নিচের দিকে ব্যাক করতে থাকে, রাইট। তার মানে কোনো বস্তু উপরের দিকে যদি তুমি নিক্ষেপ করো, উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে হাইয়েস্ট পিকে ওঠার পরে তার বেগ কি হয়ে যায়, 0 হয়ে যায়, তখন সে আবার নিচের দিকে কি করে, পড়া স্টার্ট করে। তো এই যে সর্বোচ্চ অবস্থানে তার বেগ কত, সর্বোচ্চ অবস্থানে তার বেগ কত, সর্বোচ্চ অবস্থানে তার বেগ 0, এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে। সর্বোচ্চ অবস্থানে তার বেগ কত, বেগ 0, এটা আমরা মাথায় রাখবো। অ্যান্ড যেখানে আমাদের সর্বোচ্চ অবস্থানে যদি বেগ 0 হয়, এখানে আমাদের গতিশক্তিটাও কি হবে, গতিশক্তিটাও 0 হবে, এটা মাথায় রাখতে হবে সর্বোচ্চ অবস্থানে, ঠিক আছে। একই সাথে এখানে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, আমরা যদি এখানে বিভব শক্তি হিসাব করতে চাই, কিভাবে বিভব শক্তি হিসাব করব সেটাও তো গুরুত্বপূর্ণ, তাই না। তো দেখো আমাদের বিভব শক্তি হিসাব করতে হবে, কোথায় ছিল বস্তুটা, এখানে ছিল, তার মানে এই লেয়ারে ছিল, এখন পৌঁছায় গেছে কোন লেয়ারে, এই লেয়ারে। তাহলে আমি জানি বস্তুটাকে এই পথে উঠাইছি, কিন্তু তোমাদেরকে তো প্রিভিয়াস ক্লাসে ক্লিয়ার করলাম যে বিভব শক্তি আসলে কোন পথে পথে উঠাচ্ছ তার উপর কিন্তু ডিপেন্ড করে না। কোন পথে একটা বস্তুকে উঠাচ্ছি তার উপর বিভব শক্তি ডিপেন্ড করে না। বিভব শক্তি ডিপেন্ড করে কিসের উপর, বিভব শক্তি ডিপেন্ড করে বস্তু কোথায় ছিল, কোন লেয়ারে ছিল আর কোন লেয়ারে উঠে গেছে সেই দুইটা লেয়ারের মধ্যে দূরত্বের উপর। তার মানে এটা মনে করো ডিএফ, তাহলে এই যে ডিএফটা আমাদের বের করতে হবে, ঠিক আছে, ডিএফটা বের করতে হবে, ডিএফ। তো আমরা যদি এই ডিএফটা বের করতে পারি, বস্তুর ভর মনে করো এম, মনে করো এই যে এগুলো হচ্ছে এম কেজি ভরের বস্তু, এম কেজি ভরের বস্তু, ঠিক আছে। অ্যান্ড আমাদের এই যে এখানে নিচের দিকে কাজ করবে এমজি, এমজি পরিমাণ বল কাজ করবে। আর এটা হচ্ছে যে ডিএফ হচ্ছে তার কি, ডিএফ হচ্ছে তার উচ্চতা। তাহলে আমরা যদি উচ্চতাটা জানি, তাহলে ডি বিন্দুতে আমরা চাইলে বিভব শক্তি বের করতে পারি যে ইপি সমান এমজি ইন্টু ডিএফ। তো এখন তোমাকে ম্যাথে অ্যাকচুয়ালি কি করা লাগবে, তুমি যখন ম্যাথ করবা তোমাকে যখন মান দিয়ে দিবে, তখন এই ডিএফ এর মানটা ম্যাথমেটিক্যালি তোমার বের করতে হবে। এটাই হলো এখানের মধ্যে কি সায়েন্স। তো কথা হচ্ছে আমরা ডিএফ এর মানটা বের করা দেখাই, তোমাকে জাস্ট একটা দেখালে এরপর আমরা ম্যাথে গেলে তোমরা বুঝতে পারবে অ্যাকচুয়ালি কি করতে হচ্ছে। আচ্ছা, আমাদের কি বের করতে হবে, ডিএফ বের করতে হবে। আচ্ছা, তো এই যে দেখো এই জিনিসটাকে আমি যদি একদম এইভাবে প্যারালালি টানি, এই বিন্দু যে কথা, এই বিন্দু একই কথা না। তো মনে করো এটা ডি বিন্দু, তো মনে করো এটাও কি বিন্দু, এটাও মনে করো ডি বিন্দু। তো আমার ডিএফ বের করা যে কথা, এই যে এই ডিবি বের করা একই কথা না। তার মানে আলটিমেটলি আমার এই দূরত্বটাই বের করতে হবে, ঠিক আছে, এই দূরত্বটাই বের করতে হবে। দেখো প্যারালাল, সো এটা বের করা যে কথা, এটা বের করা একই কথা। কেন দিলাম একটু পরেই বুঝবা। আচ্ছা, তো প্রথমত একটা জিনিস খেয়াল করে দেখো, আমাদেরকে এখানে আরেকটা জিনিস বুঝতে হবে যে আমাদের এই যে এবি, এই যে এবি দূরত্বটা কত, এই যে সুতার দৈর্ঘ্য কত, এই সুতার দৈর্ঘ্যটা কত, এই সুতার দৈর্ঘ্যটা মনে করো এল, মানে ওই যে সরল দোলকের সুতার দৈর্ঘ্য। সো এটাও এল, তো এইটা পুরোটাও কত এল, কারণ তিনটাইতে একই সুতা, তাই না, তিনটাইতে একই সুতা, রাইট। সো এই সুতাটা পুরোটাও এল, এটাও এল, এটাও এল, পুরোটা এল, ঠিক আছে। এখন মজার বিষয় হলো তোমাকে কোয়েশ্চেনে কি দেওয়া থাকবে জানো, তোমাকে কোয়েশ্চেনে ভাইয়া এই কোণগুলো দেওয়া থাকবে। এইখানে এইটা মনে করো দেওয়া থাকবে θ1, আর এই পুরা কোণটা দেওয়া থাকবে মনে করো θ2, এভাবে কোণ দেওয়া থাকবে। আমি তো এখানে θ1 θ2 দিয়ে দিলাম, এখানে θ1 θ2 এর ভ্যালু দিয়ে দিবে। অলরাইট, তো এখন কথা হচ্ছে দেখো θ1 θ2 এখানের মধ্যে দেওয়া থাকবে। আচ্ছা, সেটা বড় বিষয় না। এখন কথা হলো এই যে θ1 θ2 দেওয়া আছে, গ্রেট। তো এখন কথা হচ্ছে দেখো আমাকে কি বের করতে হবে, আমাকে বের করতে হবে এই যে ডিবি অথবা ডিএফ, বি আর এফ একই বিন্দু ধরে নাও। সো আমাকে অ্যাকচুয়ালি এই দূরত্বটা বের করতে হবে। তো ডিএফ যে কথা, ডিবি একই কথা, ঠিক আছে, একই ইকুয়াল পয়েন্ট। তো তুমি চাইলে এখানে
mg ইন্টু df এর জায়গায় db লিখতে পারো, একই কথা। তাহলে দেখো প্রথমত এই যে এই db সমান কি, db সমান কি, একটু একটা জিনিস খেয়াল করে দেখো, db সমান কি, db সমান হচ্ছে তুমি পুরো ab থেকে যদি ad বাদ দাও, পুরো ab থেকে যদি ad বাদ দাও তাহলে তো তুমি db পাচ্ছ, রাইট? এই dbটা পাওয়ার জন্য পুরো ab থেকে ad বাদ দিতে হবে, তার মানে তোমাকে এইটুক মান কত সেটা বের করা লাগবে, ad এর মান কত সেটা বের করা লাগবে। এখন দেখো ad এর মান বের করার টিপসটা দেখো। ad এর মান বের করার জন্য আমাদেরকে যেটা করা লাগবে সেটা হচ্ছে, একটু খেয়াল করলেই বুঝতে পারবা, দেখো তো এ ডি, মনে করো ডি আর কি, ঠিক আছে? এটা একটা ত্রিভুজ না, এটা একটা, দেখো তো এটা হচ্ছে একটা কি ত্রিভুজ না, সমকোণী ত্রিভুজ না? একটু খেয়াল করলে বুঝতে পারবা এটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে? এটা হচ্ছে কি একটা সমকোণী ত্রিভুজ। সো এই যে আমরা এই ত্রিভুজটা যদি চিন্তা করি তাহলে কোন কোনটা, এই যে থিটা 2টাই হচ্ছে আমাদের মনে করো কোণ, তো আমাদেরকে এটা বের করতে হবে, এডি বের করতে হবে, এডি, রাইট? তো এখন কথা হলো দেখো, আমাদেরকে যদি এই যে এই বাহুটা বের করতে হয়, আমি এই বাহুটার একটু নামটা চেঞ্জ করে দিই, এইটাকে মনে করো ডি প্রাইম দি, ঠিক আছে? ডি প্রাইম বি দি, এই মনে করো ডি প্রাইম বি, এই যে মনে করো এটা হচ্ছে ডি প্রাইম, তাহলে ডি প্রাইম বি বের করতে হচ্ছে, এ বি থেকে এ ডি প্রাইম বাদ দিতে হবে, এ ডি প্রাইম, ঠিক আছে? ডি প্রাইম দিলাম যেহেতু এটা ডি আছে। আচ্ছা, এখন আমাদের এই যে এ ডি ডি প্রাইম, এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, একটু খেয়াল করে দেখো, এ ডি ডি প্রাইম ত্রিভুজে আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করতে পারি, অথবা পিথাগোরাস অ্যাপ্লাই না করে আমরা কোণের ত্রিকোণমিতিক কোণের অনুপাত দিয়ে হিসাব করতে পারি। ত্রিভুজ কিন্তু এটা, রাইট? এই যে মনে করো আমি একদম বাইরেই আঁকাই তোমাদের সুবিধার্থে, একটা দিলে তোমরা বাকিটা অ্যাকচুয়ালি বুঝতে পারবা, একটা যদি তোমরা বুঝো তাহলে তোমরা বাকিটা ইজিলি ক্যাচ করতে পারবা, সেই জন্য আমি একটাতে বোঝাচ্ছি আগে। তো মনে করো এটা হচ্ছে ডি এ, এটা হচ্ছে ডি প্রাইম, এটা হচ্ছে মনে করো ডি, অ্যান্ড আমাদের এই যে এই বাহুটা হচ্ছে এল, আর আমাদের এই যে এটা বের করতে হবে, এডি বের করতে হবে, আর এই কোণটা হচ্ছে থিটা টু। তাহলে 90 ডিগ্রি কোণটা এই যে এটা, তাহলে এটা 90 ডিগ্রি কোণ, দ্যাট মিনস আমাদের এটা হচ্ছে লম্ব, আর এটা হচ্ছে ভূমি, আর বড়টা হচ্ছে অতিভুজ, রাইট? তাহলে আমাদের এখানে অতিভুজ দেওয়া আছে, মনে করো ভূমি বের করতে হবে, তাহলে ভূমি আর অতিভুজের সাথে কোন ত্রিকোণমিতিক অপারেটরের সম্পর্ক? কসের সম্পর্ক। তাহলে আমরা সবাই লিখতে পারি যে cos θ2 সমান কি, ভূমি বাই কি, অতিভুজ, তাহলে ভূমি কত, এডি প্রাইম, ডিভাইডেড বাই অতিভুজ কত, এডি, তাহলে এডি প্রাইম ডিভাইডেড বাই এডি এর মান কত, এল। তাহলে দেখো আমাদের কি দাঁড়ায়, এডি প্রাইম সমান কি দাঁড়ায়, এল কস থেটা টু, এডি প্রাইম সমান কত দাঁড়ায়, এল কস থেটা টু দাঁড়ায়। তো এখানে বসিয়ে দাও, তাহলে আমাদের এই যে এই দূরত্বটা বের করার জন্য, ডি প্রাইম বি দূরত্ব বের করার জন্য, তাহলে কত, এ বি এর মান কত, এই যে এ থেকে বি কত, এল, তাহলে এল মাইনাস এল কস থেটা টু, তাহলে এল কমন নিলে কি হয়, 1 মাইনাস কস থেটা টু, দ্যাটস ইট। তো এই যে আমরা ডিবি এর মান পেয়ে গেছি, এটা এল ইন্টু 1 মাইনাস কস থেটা টু পেয়ে গেলাম। তো এই যে এই মানটা এখন আমরা এখানে বসে দিব, এই যে এমজি ডিবি প্রাইমের মান কত, এল ইন্টু, আমরা একটু মুছি, এমজি এল ইন্টু কি 1 মাইনাস কত, কস থেটা টু, ঠিক আছে? তাহলে ইকে হচ্ছে আমাদের 0, ইপি হচ্ছে কত, এমজি এল ইন্টু 1 মাইনাস কস থেটা টু, জাস্ট এইটুক। ওকে, সো এবার তুমি টোটাল অ্যামাউন্ট অফ এনার্জি যোগ করার জন্য কি করবা, এই যে সরল দোলকের শক্তির নিত্যতার একটু আমার ক্যালকুলেশনগুলো বড়, বুঝতে পারলে একটু ট্রিকি, বুঝতে পারলে অনেক মজা। তাহলে আমার ডি বিন্দুতে যদি আমি মোট শক্তি যোগ করতে চাই তাহলে কি করা লাগবে, ই সমান হচ্ছে কত, ইপি প্লাস ইকে, ঠিক আছে? সো ইপি কত, ইপি হচ্ছে আমাদের কত বলো তো, ইপি হচ্ছে আমাদের এমজি এল 1 মাইনাস কস থেটা টু প্লাস 0। সো আমাদের এই যে আলটিমেটলি কত, এমজি এল 1 মাইনাস কস থেটা টু। ওকে, তো এই যে এটাই যে ই বিন্দুতে আমাদের মোট শক্তি কত, ডি বিন্দুতে আমাদের মোট শক্তি কত, এই যে ডি বিন্দুতে আমাদের মোট শক্তি হচ্ছে mgl 1 মাইনাস cos θ 2, ঠিক আছে? তো আমরা জাস্ট এতক্ষণ পর্যন্ত যেটা করলাম সেটা হচ্ছে, দেখো আমরা এতক্ষণ পর্যন্ত যেটা করলাম সেটা হচ্ছে জাস্ট এই ডি বিন্দুটাতে
কোন বিন্দু? এই ডি বিন্দুতে আমরা বেগ হিসাব করলাম, গতিশক্তি হিসাব করলাম, বিভব শক্তি হিসাব করলাম, মোট শক্তি হিসাব করলাম। এখন কথা হচ্ছে একটা সরল দোলক তখনই শক্তির নিত্যতা মানবে যদি আমার এই ডি বিন্দুতে যা শক্তি আসছে সি বিন্দুতেও যদি তাই শক্তি আসে, বি বিন্দুতেও যদি তাই শক্তি আসে, তাহলে আমি বলতে পারি যে সরল দোলক শক্তির নিত্যতা মানবে। এইটুক পর্যন্ত আই থিঙ্ক তোমাদের সবার ক্লিয়ার। সো এইটুক পর্যন্ত আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। আমরা ডি বিন্দুতে দেখলাম, পরে আমাদের একটা ম্যাথ আছে সেম সিমিলার, জাস্ট এখানে θ1 θ2 এর মানটা বসাই দিলে ম্যাথ হয়ে যায়, আর বস্তুর ভর বসিয়ে দিলে দৈর্ঘ্যটা, সুতার দৈর্ঘ্যটা বসিয়ে দিলেই কিন্তু ম্যাথ হয়ে যায়। তো আমরা বি বিন্দুতে সি বিন্দুতে যদি একই মান দেখি যে mgl 1 - cos θ2 যদি দেখি, তাহলে আমাদের অঙ্কটা আসলে সঠিক। অলরাইট, সো আমরা আগে কি দেখছিলাম, আগের পেজে আমরা যেটা দেখছিলাম সেটা হচ্ছে আমাদের এই ডি বিন্দুতে টোটাল অ্যামাউন্ট অফ এনার্জি কত ছিল। এই যে ডি বিন্দুতে আমাদের মোট শক্তি E সমান কত ছিল, mgl ইন্টু 1 - cos θ2 ছিল, তাই না? mgl ইন্টু 1 - cos θ2 ছিল। এখন আরেকটা জিনিস, এখানে আরেকটা জিনিস আমাদেরকে একটু বুঝতে হবে, সেটা হইলো এখানে দেখো আমরা আমাদের এই জিনিসটা θ1 দিয়েছে, এটা θ2 দিয়েছে, বাট আমরা আগেরটাতে কি ইউজ করেছি, আগেরটাতে আমরা ইউজ করেছি এটাকে θ2 হিসেবে, এটাকে θ1 হিসেবে। সো যাই হোক, আমি আগের জিনিসটা তাহলে আবারও এখানে একটু যদি সামারি করে দেই, আমরা এটাকে জাস্ট কি করে নিব, এটাকে আমরা θ1 ধরে নিব, এটাকে জাস্ট θ2 ধরে নিব, তাইলে আমাদের আগেরটার মতো কনফিগারেশন মিলে যায়, সেম হুবহু সেম। ঠিক আছে, আমরা ডি বিন্দুতে মোট শক্তি রাশিমালা এটা কিন্তু ইউজ করলাম যে mgl ইন্টু 1 - cos θ2। ঠিক আছে, তো আগের ফিগারে আমাদের এটা যেহেতু θ1 ধরছি, এটা যেহেতু θ2 ধরছি, এখানেও আমরা অ্যাকর্ডিংলি ধরলাম। তো আমরা ডি বিন্দুতে মোট শক্তি পাই গেছি, ডি বিন্দুতে আমাদের বেগ শূন্য ছিল, গতিশক্তি শূন্য, ডি বিন্দুতে বিভব শক্তি ছিল এই হাইটের জন্য, তো এই হাইটটা আমাদের বের করা হয়ে গেছে। তো এখন আমরা একটু সি বিন্দুতে চিন্তা করি। ঠিক আছে, আমরা এখন সি বিন্দুতে চিন্তা করব যে সি বিন্দুতে অ্যাকচুয়ালি কি হচ্ছে। তো মনে করো বস্তুটা ডি বিন্দু থেকে কোথায় আসলো, ডি বিন্দু থেকে একটা বস্তু মনে করো কোথায় আসলো, সি বিন্দুতে আসলো। ঠিক আছে, সি বিন্দুতে আসলো। এখন সি বিন্দুতে সে ভূমি থেকে একটা সার্টেন হাইটে আছে, মনে করো এটা হচ্ছে সিএফ হাইট, সিএফ, রাইট? সো একটা সার্টেন হাইটে আছে, তো যেহেতু একটা সার্টেন হাইটে আছে, তার মানে তার বিভব শক্তি আছে। আবার সে ডি বিন্দু থেকে কোথায় আসছে, সি বিন্দুতে, তার মানে সে একটা দূরত্ব অতিক্রম করে আসছে। কতটুকু দূরত্ব অতিক্রম করে আসছে সেটাও বের করতে হবে, তাহলে গতিশক্তিও আছে। সি বিন্দুতে গতিশক্তি বিভব শক্তি দুইটাই আছে। প্রথমে আমরা ডি বিন্দুতে যেভাবে বিভব শক্তি বের করছিলাম সেম মেথডে সি বিন্দুতে আমরা কি করব, সেম মেথডে আমরা সি বিন্দুতে বিভব শক্তি বের করব, এরপর গতিশক্তি বের করব। সি বিন্দুটা একটু ডি বিন্দু থেকে একটু লেন্দি অ্যান্ড একটু ট্রিকি, আমরা গতিশক্তি বিভব শক্তি দুইটাই দেখবো, দুইটাই ট্রিকি। সো চলো দেখি। তো আবার সি বিন্দুতে আমরা যদি কি করি, সি বিন্দুতে আমরা যদি বিভব শক্তি মাপাই, হ্যাঁ, সি বিন্দুতে আমরা যদি বিভব শক্তি মাপাই মানে ইপি যদি মাপাই, তাহলে এগেইন ইপি সমান কত, এমজি, এইচ এর মান কত, সিএফ, এমজি ইন্টু কত, সিএফ। সো আমাকে বেসিক্যালি সিএফ এর মানটা বের করতে হবে, কারণ এই যে এটা যদি প্রামাণ্যতল হয়, প্রামাণ্যতল থেকে সি বিন্দুটা সিএফ পরিমাণ উচ্চতাতে আসছে। অলরাইট, সো এই যে এটা আমরা এটাকে যদি এদিকে বাড়াই, এখানে নিয়ে আসলাম, মনে করে যে সি বিন্দুটাকে এখানে নিয়ে আসলাম, একই কথা, তাই না? একই কথা। তো আমি মনে করো এই বিন্দুটাকে নাম দিলাম, মনে করো হচ্ছে মনে করো কিউ বিন্দু, কিউ বিন্দু। তো সিএফ যে কথা, এ কিউ একই কথা, রাইট? তো আমরা এটাকে এভাবে লিখতে পারি এমজি ইন্টু এ কিউ। সো আমাদেরকে বেসিক্যালি এ কিউ বের করতে হবে, রাইট? তো প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে মনে করো এল, তো এই যে এটা মনে করো ও বিন্দু, তো আমাদের এই যে এই পুরো বাহুটার দৈর্ঘ্য কত, পুরো বাহুটা বলতে পুরো সুতার দৈর্ঘ্য হচ্ছে এল। তো আমাদের এ কিউ যদি বের করতে হয়, তাহলে আমাকে পুরো ও এ থেকে ও কিউ বাদ দিতে হবে না? তো চলো বাদ দেই। তো এ কিউ সমান আমরা কি লিখতে পারি, এ কিউ সমান আমরা লিখতে পারি হচ্ছে ও এ, রাইট? ও এ মাইনাস কি, ও এ মাইনাস ও কিউ। আমরা যদি পুরো ও এ থেকে ও কিউ যদি বাদ দেই, তাহলে আমরা এ কিউটা পেয়ে যাব। ঠিক আছে, তো এই কিউটা আমাদের কেন দরকার, কারণ আমরা সি বিন্দুতে বিভব শক্তি বের করব প্রামাণ্যতল থেকে যত উঁচাই আছে। আচ্ছা, তো এগেইন আমাদের এমজি, ও এ মানে কত, ও এ মানে হচ্ছে আমাদের এল, টোটাল হচ্ছে এল মাইনাস ও কিউ। তো এখন ও কিউ বের করার জন্য আমাদের এই যে আবার আগের মতো সিস্টেম কি করা লাগবে, তো জাস্ট সিম্পলি তুমি দেখো, এই যে সিম্পলি দেখো ও কিউ সি, এটা একটা ত্রিভুজ হয় কিনা, ও কিউ সি কিন্তু একটা সমকোণী ত্রিভুজ হয়। তো দেখো ত্রিভুজ ও কিউ সি যদি আমরা দেখি, তাহলে এখান থেকে আমরা cos θ1 সমান কত পাই, cos θ1 সমান কত পাই, এই যে এগেইন দেখো আমাদের ও কিউ সি তে আমাদের কত, কোনটা, এই যে মনে করো θ1, θ1টা হচ্ছে মনে করো কোণ, এটা 90 ডিগ্রি, তার মানে এটা লম্ব।
এটা 90 ডিগ্রি, যেহেতু এটা আমাদের লম্ব, তাহলে আমাদের এই যে রেস্ট, এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের ভূমি, এটা হচ্ছে অতিভুজ। তাহলে আবার লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব কোনটা, ভূমি, সরি ভূমি বাই অতিভুজ, ভূমি কোনটা, এই যে এটা ও কিউটা হচ্ছে ভূমি, তাহলে ও কিউ হচ্ছে আমাদের ভূমি, আর অতিভুজ হচ্ছে কি, অতিভুজ হচ্ছে ও সি, ও সি মানে এল, ও সি, ঠিক আছে। তো সুতরাং ও কিউ সমান কি, ও কিউ সমান হচ্ছে ও সি ইন্টু কস থিটা ওয়ান, তার মানে এল কস থিটা ওয়ান, ঠিক আছে। তাহলে আমরা পেয়ে গেছি আমাদের ভ্যালু, এই যে এই জায়গাতে আমরা পেয়ে গেছি যে ও কিউ সমান কত, এল কস থিটা ওয়ান, তাহলে এম জি এল মাইনাস এল কস থিটা ওয়ান, তাহলে দেখো এম জি এল কমন নাও, ওয়ান মাইনাস কস থিটা ওয়ান, যেটা আমরা কি পাইলাম, ইপি পাইলাম, ইপি। আমরা এটা কার মান পেলাম, আমরা এটা কোথায় পেলাম, আমরা এটা সি বিন্দুতে বিভব শক্তির মান পেলাম। এবার তো গতিশক্তি আছে, রাইট। আমরা এখন সি বিন্দুতে কি দেখবো, সি বিন্দুতে আমরা বিভব শক্তি দেখলাম, আবার সেম সি বিন্দুতে আমরা কি দেখবো, গতিশক্তি দেখবো। গতিশক্তি সমান কত, হাফ অফ এম ভি স্কয়ার, তাহলে দেখো হাফ অফ এম ইউ স্কয়ার প্লাস 2g। এবার এইচ এর মানটা ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর গতিশক্তি, ঠিক আছে। সবাই একটু মনোযোগ দাও। বস্তুটা ডি বিন্দু থেকে সি বিন্দুতে আসছে, তাহলে ডি বিন্দু থেকে মনে করো বস্তুটা সি বিন্দুতে ভি বেগে আসছে। ডি বিন্দুতে তার আদিবেগ কত ছিল, ডি বিন্দুতে তার আদিবেগ ছিল 0, ভি বেগে সে এখানে আসছে, তাহলে ভি স্কয়ার, তাহলে ইউ স্কয়ার প্লাস 2g এইচ। এইচ এর মানটা ইম্পর্টেন্ট, এইচ এর মান কোনটা, ডি বিন্দু থেকে সিতে আসছে, এইচ এর মান কি এটা, না, কোন লেভেলে ছিল আর কোন লেভেলে আসছে, মনে করো ছিল এই লেভেলে, ডি বিন্দুতে ছিল এই লেভেলে, আসছে কোন লেভেলে, আসছে এই লেভেলে, তাহলে কতটুকু দূরত্ব অতিক্রম করছে, যে এইটুকু দূরত্ব অতিক্রম করছে। ওকে, এটা বুঝলেই হয়ে যায়। তাহলে দেখো ছিল এই লেভেলে, আসছে এই লেভেলে, তার মানে এইটুক দূরত্ব অতিক্রম করে আসছে, তাহলে গতিশক্তির জন্য আমরা এইটুক দূরত্ব হিসাব করব। তো সিম্পলি দেখো, বিভব শক্তির জন্য হিসাব করতেছি, সে যে লেভেলে আসছে ওই লেভেল ভূমিতে কত উঁচুতে, এটা হিসাব করতেছি বিভব শক্তির জন্য। আর গতিশক্তির জন্য হিসাব করছি যে কোথায় ছিল আর কোথায় আসছে, তাদের মধ্যে যে লেভেলটা, সেই লেভেলটা মানে কতটুকু দূরত্ব সে পার করে আসছে, ওইটুকু দূরত্বেই তো সে একটা বেগ নিয়ে নিচের দিকে নামছে, রাইট। সো এটা আমরা গতিশক্তির জন্য হিসাব করছি, ইটস ভেরি ইম্পর্টেন্ট। তাহলে বিভব শক্তি হিসাব করব প্রামাণ্য তল থেকে কত উচ্চতা আছে, আর গতিশক্তির জন্য হাইট হিসাব করব কোথায় ছিল আর কত হাইট নেমে নিচে কোথায় আসছে, ওইটুকু হাইটের মধ্যবর্তী লম্ব দূরত্বটা হিসাব করব। এটুক বুঝে গেলে তোমার বাকিটা ইজি। তো এখন কথা হচ্ছে আমরা কি করব, দেখো আমরা জাস্ট এই ডি বিন্দুটাকে টেনে এখানে নিয়ে আসি আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে। সো দেখো আমরা টান দেই আর কি, হ্যাঁ, আমরা এই যে জাস্ট ডি বিন্দুটাকে এখানে টানো টানো টানো, আমরা টানি, এই অ্যাকচুয়ালি এই পর্যন্ত টানতে হচ্ছে, রাইট, এই পর্যন্ত আমাদের টানতে হবে। এন্ড আমাদের এই যে দেখো এই দূরত্বটা বের করতে হবে, তাই না। সো এই বিন্দুটাকে আমি নাম দেই, মনে করো এটাকে কি নাম দিব, এম বিন্দু নাম দিই। তাহলে আমাদের আসলে কি বের করতে হবে, এই যে দূরত্বটা কত, মানে এখান থেকে ডি বিন্দু থেকে যে সি বিন্দুতে নামলো, তাহলে সে এই পরিমাণ দূরত্ব অতিক্রম করছে না গতিশক্তির জন্য, যে এই দূরত্ব অতিক্রম করা যে কথা, এই দূরত্ব অতিক্রম করা একই কথা, রাইট। তার মানে সে এম কিউ পরিমাণ দূরত্ব অতিক্রম করছে, তাহলে কি লিখতে পারি, এম কিউ, ঠিক আছে। তো এখানে আমি জাস্ট এগুলো একটু মুছে দিই, নাইলে হচ্ছে একটু হিজিবিজি এর কঠিন লাগবে বিষয়টা। সো আই থিঙ্ক এখন তোমরা বুঝে গেছো যে ডি বিন্দু থেকে যখন কোথায় আসলো, ডি বিন্দু থেকে সে যখন বি বিন্দুতে ভি বেগে সি বিন্দুতে ভি বেগে আসলো, সে অ্যাকচুয়ালি গতিশক্তির জন্য এম কিউ পরিমাণ দূরত্ব অতিক্রম করছে। আচ্ছা, এখন আমাদের এম কিউটা বের করাটাই হলো এখানে একটা টার্গেট। এই এম কিউটা বের করে ফেলতে পারলেই আমাদের কাজ শেষ। তার আগে কতগুলো ছোট্ট কাজ করে ফেলি। তাহলে দেখো, তাহলে ইকে সমান হাফ অফ এম, ইউ এর মান কত, আদিবেগ কত, 0, তাহলে 0 প্লাস 2g এম কিউ, তাহলে ইকে সমান হাফ এম ইন্টু 2g এম কিউ। ক্যাপিটাল এম দাও, না হলে স্মল এম আর ক্যাপিটাল এম হচ্ছে গোলাই ফেলবা, ঠিক আছে। সো এটা হচ্ছে ক্যাপিটাল এম ইন্টু কিউ, এটা একটা দূরত্ব, তো এখানে হচ্ছে ক্যাপিটাল এম ইন্টু কিউ একটা দূরত্ব, তো 2 কাটা যায়, তাহলে কথা হচ্ছে ইকে সমান কত, এম জি ইন্টু এম কিউ, রাইট, এম জি ইন্টু এম কিউ। অল রাইট, এখন আসো আমরা কি হিসাব করতেছি, আমরা এখন গতিশক্তি হিসাব করতেছি, আমাদের এম কিউটা বের করতে হবে, এম কিউটা বের করতে হবে। তাহলে এম কিউ কিভাবে বের করতে পারি, দেখো আমাদের পুরাটা আমরা জানি এল, রাইট, পুরাটা আমরা কত জানি, পুরাটা আমরা জানি হচ্ছে এল। এম কিউ বের করার জন্য কি করতে পারি দেখো তো, আচ্ছা আমরা যেটা করতে পারি, ও কিউ আমরা বের করছিলাম না, এই যে ও কিউ সমান এল কস থিটা ওয়ান,
বের করছিলাম। তাহলে আমরা যদি সামহাও ও কিউ থেকে ওকে কি করতে পারি, আমরা যদি ও কিউ থেকে ও এম বাদ দিতে পারি, ও কিউ থেকে আমরা যদি ও এম বাদ দিতে পারি, তাহলে আমরা কি পেয়ে যাব, ও কিউ থেকে ও এম বাদ দিতে পারলে আমরা এম কিউ কি করে পেয়ে যাব। ঠিক আছে, তাহলে চলো দেখা যাক। এম কিউ আমরা ও কিউ থেকে ও কিউ মাইনাস ও এম, অল রাইট। তো ও এম এর মানটা আমাদের লাগবে, যে এই মানটা আমাদের লাগবে, ও এম এর মানটা আমাদের লাগবে। তাহলে সেটা কিভাবে বের করতে পারি ও এম এর মানটা? তো দেখো আমি জাস্ট একটু দেখি যে ও এম ডি, ঠিক আছে, একটু ডিফারেন্ট কালার ইউজ করি, একটু রেড কালার ইউজ করি। ও এম ডি, এই যে ও এম ডি, ও এম ডি কিন্তু একটা ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, রাইট? এই যে ও এম ডি, আমরা আমাদের প্রথমত এই যে আমরা এম কিউ বের করার জন্য আমরা ও কিউ থেকে ও এমটা বাদ দিব, এম কিউ বের হয়ে যাবে। তো ও কিউটা আমরা আগে বের করছি এল কস থিটা 1, ও এমটা বের করতে হবে। তাহলে আমরা ও এম ডি ত্রিভুজে যদি পাই তাহলে কি পাই সেটা একটু দেখি। আমি একটু হচ্ছে উপরের দিকে লিখবো, যেহেতু এখানে জায়গা সংকুলন, এই যে ও এম আমাদের এটা বের করতে হবে, তাই না? তাহলে আমরা এখানে একটু করি যে ত্রিভুজ ও এম ডিতে, ও এম ডিতে আমরা কি পাচ্ছি, তাহলে এখানে কোন কোনটা, এই যে এইটাই হচ্ছে কোণ থিটা 2, তাহলে cos থিটা 2 সমান কত পাই, cos থিটা 2 সমান আমরা কত পাই সেটা একটু দেখি। তো আমাদের এগেইন আমাদের এটা যেহেতু থিটা 2, এটা লম্ব, এটা হচ্ছে ভূমি, ও এমটা হচ্ছে আমাদের ভূমি আর এটা হচ্ছে অতিভুজ। তাহলে ভূমি বাই অতিভুজ, তাহলে ও এম বাই অতিভুজ কোনটা, এই যে ও ডি, এই যে এই অতিভুজটা কত ও ডি, তাহলে ও এম বাই কত ও ডি সমান কত এল। তাহলে সুতরাং ও এম সমান কত এল কস থিটা 2, ও এম সমান কত এল কস থিটা 2। তাহলে জাস্ট এখানে আমরা মানগুলো বসাই এখন, দেখো তাহলে ই কে সমান এম জি, ও কিউ এর মান কত এল কস থিটা 1 মাইনাস এল কস থিটা 2, এল কস থিটা 1 মাইনাস এল কস থিটা 2, রাইট? তো আমরা এখান থেকে এখন কি করব, এখান থেকে আমরা এখন কি করব, এলটা কমন নিব, এমজি লিখে ফেলি আগে, আমরা আগে এমজি লিখবো, এরপরে এলটা কমন নিব, এমজি, এলটা কমন নিলে cos থিটা 1 মাইনাস cos থিটা 2, ব্যাস আমাদের গতিশক্তিটাও বের হয়ে গেল। ঠিক আছে, আমাদের বিভব শক্তিটাও বের হয়ে গেল, আমাদের গতিশক্তিটাও বের হয়ে গেল। সো গতিশক্তি বিভব শক্তি বের হয়েছিল mgl 1 মাইনাস cos থিটা 1, এখানে বের হয়েছে mgl cos থিটা 1 মাইনাস cos থিটা 2। সো এই দুইটা আমরা যদি এখন যোগ করে দেই তাহলে আমাদের এই যে সি বিন্দুতে আমাদের টোটাল অ্যামাউন্ট অফ এনার্জিটা বের হয়ে যাবে। তাহলে আমাদের তো এই পেজে জায়গা নাই আর, আমরা একটু পরের পেজে যাই। ঠিক আছে, সো পরের পেজে আমরা এই যে এখানে করি যে সি বিন্দুতে আমাদের টোটাল অ্যামাউন্ট অফ এনার্জিটা বের করি, সি বিন্দুতে মোট শক্তি বের করি, মোট শক্তি। তাহলে এটা হচ্ছে আমরা কি করতেছি এখন, মোট শক্তি বের করছি। তাহলে ই ইকুয়াল কত, ইপি প্লাস ইকে, অল রাইট। তাহলে চলো দেখি ইপি কত ছিল, এই যে সি বিন্দুতে আমাদের ইপি কত ছিল, mgl 1 মাইনাস cos থিটা 1 ছিল, রাইট? তাহলে দেখো mgl 1 মাইনাস cos থিটা 1 প্লাস আমাদের ইকে কত ছিল, ইকে আমি একটু নিচে করে লিখি, আমাদের ইকে কত ছিল, ইকে ছিল mgl কত ছিল, এখানে ছিল হচ্ছে cos থিটা 1 মাইনাস cos থিটা 2, cos থিটা 1 মাইনাস cos থিটা 2। আচ্ছা, তো আমরা এবার ক্যালকুলেশনটা শুরু করি, আমাদের মেইন ক্যালকুলেশনটা শুরু করি। তাহলে দেখো এই যে গুণ করে দাও, আচ্ছা তো দেখো mgl, আচ্ছা এখন কথা হচ্ছে দেখো এখানে আমাদের কি আসবে, mgl 1 মাইনাস cos থিটা 1। আচ্ছা এখন আমরা কি করি, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা mgl টা কমন নেই, এই যে এই দুইটা রাশি থেকে আমরা কি করব mgl টা কমন নিব, কমন নেওয়ার পর এখানে কি থাকে 1 মাইনাস cos থিটা 1, এখানে থাকে প্লাস, এখানে কি থাকে cos থিটা 1 মাইনাস cos থিটা 2, cos থিটা 1 থাকে মাইনাস কি থাকে cos থিটা 2 থাকে, রাইট? কি থাকে দেখো আমাদের 1 মাইনাস cos থিটা 1 থাকলো, mgl কমন নিলাম, আমরা একটু দেখি আগে সবকিছু ঠিকঠাক আছে কিনা, l মাইনাস l cos থিটা 1, l কমন নিলে 1 মাইনাস cos থিটা 1। আর এরপরে এখানে কি দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি আমাদের গতিশক্তি কত আসছে, গতিশক্তি আসছে mgl cos থিটা 1 মাইনাস cos থিটা 2। আবার একটু দেখি ও কিউ,
আমরা এম কিউ এর মান বের করেছি, তাই না? আমরা এম কিউ এর মান বের করেছি। সো এম কিউ এর মান বের করতে গেলে আমাদের কি করতে হয়েছে, ও কিউ থেকে আমাদের ও এমটা বাদ দেওয়া লাগছে। ঠিক আছে, ও কিউ থেকে আমরা কি করছি, ও কিউ থেকে ও এমটা বাদ দিছি। ওকে, ও কিউ থেকে কি করলাম, এই যে ও কিউ থেকে আমরা ও এমটা বাদ দিলাম, ও এমটা বাদ দিলাম। তো ও এমটা হচ্ছে কত, এল কস থিটা 2 আসলো, থিটা 2 ধরছিলাম, থিটা 2 আসলো। আর এখানে ও কিউতে আমাদের কত আসছিল, এই যে ও কিউতে আমাদের আসছিল এল কস থিটা 1। ও কিউ সমান, আমরা একটু একটু আরেকবার চেক করে দেখি সব ঠিকঠাক আছে কিনা। ও কিউ সি ধরছিলাম, রাইট? ও কিউ সি ধরছিলাম। আমাদের টার্গেট হচ্ছে কি করা, টার্গেট হচ্ছে আমাদের ও কিউ বের করা। সো আমরা ও কিউ যখন বের করতেছি কস থিটা 1, কস থিটা 1 ছিল, হ্যাঁ কস থিটা 1। আর এখানে হচ্ছে ওসি, এই যে ওসি, ওসি, হ্যাঁ ঠিক আছে, এল কস থিটা 1 ছিল। ও কিউ সমান এল কস থিটা 1। তখন আমরা যখন করলাম এম জি এল হলো 1 মাইনাস কস থিটা 1 হলো, এই যে এম জি ও এ মাইনাস ও কিউ, এল কমন নিলাম, 1 মাইনাস কস থিটা 1। এখানে এম জি এল কমন আসছে, কস থিটা 1 মাইনাস কস থিটা 2। আচ্ছা, কস থিটা 1 মাইনাস কস থিটা 2। এবার মোট শক্তির জন্য যোগ করলাম, তাহলে আমাদের কি দাঁড়ালো, 1 মাইনাস কস থিটা 1। আচ্ছা ঠিক আছে, ঠিকই আছে, সবই ঠিক আছে। এই যে দেখো এমজিএল, এই যে দেখো মাইনাস কস থিটা 1 প্লাস কস থিটা 1 কিন্তু কাটা যায়। ঠিক আছে, এটা হচ্ছে মাইনাস কস থিটা 1 প্লাস কস থিটা 1 কাটা যায়, তাহলে আর কি থাকে, 1 মাইনাস কস থিটা 2। তো এই যে দেখো ডি বিন্দুতেও কিন্তু, এই যে আমরা জাস্ট আগের স্লাইডে যাই, ডি বিন্দুতেও কিন্তু আমার মোট শক্তি ছিল কত, এমজিএল 1 মাইনাস কস থিটা 2। সেম ভাবে আমাদের সি বিন্দুতেও মোট শক্তি কত আসছে, সি বিন্দুতেও মোট শক্তি আসছে এমজিএল 1 মাইনাস কস থিটা 2। তাহলে আমরা লিখতে পারি যেটি যেটি ডি বিন্দুতে মোট শক্তির সমান, ঠিক আছে, যেটা ডি বিন্দুতে মোট শক্তির সমান একই। ঠিক আছে, সো এই যে মাইনাস প্লাস কাটা যায়, ঠিক আছে, জাস্ট এইটুক কাটা দিলে আগের মতো কাহিনী। তাহলে আমাদের ডি বিন্দুতে আর সি বিন্দুতে দেখো আমরা মোট শক্তির নিত্যতা পেয়ে গেছি। লাস্ট বাকি আছে আমাদের কোন বিন্দু, মনে করে যে এই বিন্দু। তো প্রথমত দেখো এই বিন্দুতে আমাদের কোনটা শূন্য বলতো, এই বিন্দুতে আমাদের এইচ এর মান শূন্য, হাইট শূন্য। এই বিন্দুতে আমাদের কে শূন্য, এই বিন্দুতে আমাদের হাইট শূন্য। তার মানে এই বিন্দুতে আমাদের কোন শক্তিটা শূন্য, এই বিন্দুতে আমাদের বিভব শক্তিটা শূন্য। হাইট শূন্য মানে বিভব শক্তি শূন্য, তার মানে এই বিন্দুতে আমাদের সমস্ত শক্তি কোন শক্তি, গতিশক্তি। তাহলে দেখো আমরা এই বিন্দুতে যদি এখন গতিশক্তি হিসাব করি, এই বিন্দুতে যদি আমরা গতিশক্তি হিসাব করি, তাহলে আমরা সবাই জানি যে ইকে সমান কত, ইকে সমান হলো হাফ অফ এম ভি স্কোয়ার। আমি একটু এইদিকেই আগাই আর কি, হ্যাঁ। তাহলে দেখো হাফ অফ এম ইউ স্কোয়ার প্লাস 2g। এবার এইচ এর মান কি, তো আমরা ম্যাক্সিমামে ভুল করি, আমরা চিন্তা করি হচ্ছে সি বিন্দু থেকে বোধহয় বস্তুটা এই বিন্দুতে আসছে। অ্যাকচুয়ালি সি বিন্দুটা তো আমরা মাঝখানে একটা পয়েন্ট কনসিডার করে নিয়েছিলাম, যে ওই পয়েন্টও আমাদের টোটাল অ্যামাউন্ট অফ এনার্জিটা একই আছে কিনা সেটা দেখার জন্য। বাট অ্যাকচুয়ালি কিন্তু এই বিন্দুতে বস্তুটা ডি বিন্দু থেকেই পড়ে আসছে, রাইট? তাহলে বস্তুটা অ্যাকচুয়ালি প্রিভিয়াসলি ছিল এখানে, আসছে এখানে, তার মানে টোটাল কত দূরত্ব অতিক্রম করছে যে এই বিন্দুতে আসার জন্য, এখান থেকে ডিরেক্ট এখানে আসার জন্য গতিশক্তির জন্য টোটাল এই দূরত্বটা অতিক্রম করছে। তো এই বিন্দুটা কত, তো মনে করো এই বিন্দুটাকে আমরা কত ধরছিলাম আগে, এই বিন্দুটাকে আমরা ধরছিলাম হচ্ছে কত, এম, এম বিন্দু, রাইট? আমাদের এম, এম বের করতে হবে, এম বের করতে হবে, রাইট? এম বের করতে হবে। সো এই যে এগুলো সব এল, প্রত্যেকটা সুতার দৈর্ঘ্য, টোটাল দৈর্ঘ্যটা কত, টোটাল সুতার দৈর্ঘ্য হচ্ছে এল। তাহলে এটা মনে করো আমাদের কোন বিন্দু, এটা মনে করো ও বিন্দু। তাহলে আমাদের কি করতে হবে, এই যে আমাদের এই বিন্দুতে কত, এই যে এখানে তোমার আদিবেগ ছিল মনে করো 0, এখান থেকে এখানে আসছে, মানে এই যে এ এম পরিমাণ দূরত্ব অতিক্রম করছে, তার মানে 2g ইন্টু কত, এ এম, এ এম। অল রাইট, তাহলে এখন আসো, এখন কথা হচ্ছে ই কে সমান তাহলে কত, হাফ অফ এম, ইউ এর মানটা 0 প্লাস 2g এ এম, রাইট? তো এই যে এখন কথা হচ্ছে ই কে সমান কত, হাফ এম 2g এ এম। তাহলে কত, 2 2 কাটে, mg ইন্টু কত, এ এম। তাহলে এখন আসো ই কে, তাহলে এ এম তুমি কিভাবে পাবা, তুমি যদি পুরো ও এ থেকে ও এম বাদ দিয়ে দাও, পুরো কি ও এ থেকে, রাইট? ও এ থেকে কি বাদ দিতে হবে, ও এম বাদ দিতে হবে। ভাইয়া ও এম এর একটা মান আমরা কিন্তু আগের পেজে বাইট করছি, মনে আছে? জাস্ট দেখাচ্ছি একটা মিনিট। ও এম, ও এ কত, ও এ হচ্ছে আমাদের এল,
ও এম সমান কত, এই যে জাস্ট আগের পেজে যাও, এই যে দেখো ও এম সমান কত এল কস থেটা 2। তো এই যে এল মাইনাস কত এল কস থেটা 2। তাহলে এগেইন তাহলে ই কে সমান কত, ই কে সমান হচ্ছে এম জি, এল কমন নাও 1 মাইনাস কস থেটা 2। ঠিক আছে, তাহলে দেখো আমাদের বিভব শক্তি শূন্য, গতি শক্তি হচ্ছে এটা। তাহলে এগেইন আমাদের এই যে এ বিন্দুতে, এ বিন্দুর জন্য এ বিন্দুতে মোট শক্তি কত, এ বিন্দুতে আমাদের মোট শক্তি কত, ইপি প্লাস ইকে 0, ইপি তো 0, ইপি কত, ইপি হচ্ছে আমাদের 0 প্লাস ইকে কত, ইকে হচ্ছে এমজিএল 1 মাইনাস কস থিটা 2। তাহলে দেখো এমজিএল 1 মাইনাস কস থিটা 2, রাইট। তাহলে এই এগেইন দেখো এ বিন্দুতে মোট শক্তি কত, এমজিএল 1 মাইনাস কস থিটা 2। তাহলে আমরা দেখতে পাচ্ছি ডি বিন্দুতে আমাদের মোট শক্তি যা ছিল, সি বিন্দুতে আমাদের মোট শক্তি তা, এ বিন্দুতে আমাদের মোট শক্তি অ্যাকচুয়ালি তা। তাহলে এখান থেকেই তো আমরা বলে দিতে পারি যে সরল দোলক কি করছে, শক্তির নিত্যতা মেনে চলছে। জাস্ট দেখো আগের মতো, দেখো আমরা একদম প্রথম কনফিগারেশন দিয়ে, সেম কনফিগারেশন দিয়ে দেখছিলাম যে ডি বিন্দুতে আমাদের মোট শক্তি এমজিএল 1 মাইনাস কস থিটা 2, সি বিন্দুতে আমাদের মোট শক্তি এখানে দেখতেছি কত, পরের পেজে ক্যালকুলেশনটা করে দেখতেছি যে এই যে দেখো সি বিন্দুতে মোট শক্তি এমজিএল 1 মাইনাস কস থিটা 2, সেম এগেইন এ বিন্দুতে মোট শক্তি এমজিএল 1 মাইনাস কস থিটা 2। তো এখানে জাস্ট তোমাকে মনে করো থিটা 2 এর ভ্যালু দেওয়া আছে 60 ডিগ্রি, থিটা 1 এর ভ্যালু দেওয়া আছে মনে করো 30 ডিগ্রি, সুতার দৈর্ঘ্য এল দেওয়া আছে মনে করো 1 মিটার, আর বস্তুর ভর বা সরল দোলকের যে ববের ভর দেওয়া আছে মনে করো 5 গ্রাম বা 5 কেজি, হোয়াট এভার। সো এই ভ্যালুগুলো দেওয়া থাকলে এখন তুমি জাস্ট এখানে মানটা বসাই দিলে সবগুলোরই তো মান সেম আসবে, কারণ সব ক্ষেত্রে আমাদের টোটাল অ্যামাউন্ট অফ এনার্জি কত, এমজিএল 1 মাইনাস কস থিটা 2। সো এই হচ্ছে সরল দোলকের ক্ষেত্রে শক্তির নিত্যতা। তো একদম ম্যাথমেটিক্যালি দেখালাম, এই যে এখানে দেখো সেম কাজটাই করছে, এই যে টোটাল অ্যামাউন্ট অফ এনার্জি আসে এমজিএল 1 মাইনাস কস থিটা। এখানে অ্যাকচুয়ালি যে আমাদের থিটা 1 থিটা 2 এর যে কাজ, আমরা যেহেতু থিটা 1 থিটা 2 কে শিফট করে দিচ্ছি, এখানেও সেম আসছে। তো আই থিঙ্ক এইগুলা আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। আমাদের আজকে এইটুকুই ছিল। তো সরল দোলকের শক্তির নিত্যতা আমরা আজকে একদম ফুল সামারি করলাম। কাজ শক্তি ক্ষমতার এই কনসেপ্টটা অনেকেই ভয় পাও, পড়তে ভয় পাও। আশা করি আজকের ক্লাসটা তোমরা যদি একদম প্রপারলি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আগে যদি তোমরা কনসেপ্টগুলো দেখো, এরপর যদি তোমরা এই পুরো ক্লাসটা ঠিকঠাক মতো দেখো, তাহলে কিন্তু তোমাদের সরল দোলকের শক্তির নিত্যতা একদম কমপ্লিট হয়ে যায়। সো তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করছি। নেক্সট কোনো একটা ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।